স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আর আজকে আমার সাথে সংবাদ পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, এবং আমার সাথে আরো রয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দুজন অতিথি থাকবেন সাথে, আমরা আলোচনা করব। তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। সাবেক মিত্র আজ চরম প্রতিদ্বন্দ্বী। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের দ্বন্দ্বে উত্তাল দেশের রাজনীতি। ট্রাম্পের ব্যয় বিল নিয়ে দুজনের এই দ্বন্দ্ব এখন শুধু রাজনৈতিক নয়, বরং নীতিগত, অর্থনৈতিক এবং ব্যক্তিগত সংঘাতেও রূপ নিচ্ছে, যেখানে প্রতিপক্ষকে ছাড় দেওয়ার নামগন্ধও নেই। ওয়ান বিগ বিউটিফুল বিল ঘিরে এই মুখোমুখি অবস্থান এখন পরিণত হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। সিনেটে দীর্ঘ 24 ঘন্টার বিতর্ক আর টান টান উত্তেজনার পর ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল একক ভোটে পাশ হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর টাই ব্রেকিং ভোটেই সিনেটের অচল অবস্থা কাটে। এখন বিলটি ফিরে যাচ্ছে হাউসে, যেখানে এটি এখনো প্রবল বিরোধিতার মুখেই পড়তে পারে। এই বিশাল কর এবং ব্যয় বিলটি পরবর্তী 10 বছরে আমেরিকার বাজেটে $3.3 ট্রিলিয়ন ঘাটতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে কংগ্রেশনাল বাজেট অফিস। এর মধ্যে মেডিকেইড এবং সামাজিক সুরক্ষা খাতে প্রায় $1 ট্রিলিয়ন ছাঁটাই করার প্রস্তাব রয়েছে। ফলে প্রায় 1,20,00,000 নিম্ন আয়ের আমেরিকান তাদের স্বাস্থ্য বীমা হারাতে পারেন। এই বিলটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের মূল অর্থনৈতিক এজেন্ডা হিসেবে দেখা হচ্ছে। তবে এটি কেবল কর ছাড় নয়, বরং ফুড স্ট্যাম্প এবং স্বাস্থ্য সেবা প্রোগ্রামের মতো বহু সহায়তা কমিয়ে দেওয়ার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। বিলটিকে ঘিরে রাজনৈতিক বিভাজন বর্তমানে চরমে আছে। রিপাবলিকান পার্টির অভ্যন্তরে দেখা দিয়েছে দ্বিধা। সেনেটর লিসা মার্কাউস্কি যেমন শেষ মুহূর্তে বিলটির পক্ষে ভোট দিলেও এই প্রক্রিয়াকে তড়িঘড়ি এবং কৃত্রিম সময়সীমার মধ্যে বন্দী বলে সমালোচনা করেছেন। অন্যদিকে বিলের বিরোধিতা করে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি দাবি করেছেন এই বিল সরকারের ব্যয়ের লাগামহীনতা প্রকাশ করে এবং এটি পাশ হলে তিনি রিপাবলিকানদের বিরোধী দাঁড় করাতে প্রচারণায় নামবেন। বিলটির মাধ্যমে ইলেকট্রিক গাড়ির ট্যাক্স, ভর্তুকি এবং পরিবেশ বান্ধব শক্তির উপর প্রণোদনা বাতিল হতে পারে, যা মাস্কের ব্যবসায়িক স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন মাস্কের কোম্পানিগুলোর সরকারি চুক্তি এবং ভর্তুকি পুনর্বিবেচনা করা হবে। এমনকি তিনি ডোজকে তদন্তে লাগানোর কথাও বলছেন। সব মিলিয়ে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল এখন কেবল অর্থনীতিকেই নয়, বরং গোটা রাজনীতিকেই উত্তপ্ত করে তুলেছে। সামনে হাউসে এই বিল পাস হবে কিনা সেটি এখন দেখার বড় বিষয়। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসকে সহযোগিতা না করলে এই গ্রেফতার কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় আবারও মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যা দিয়ে তার প্রতিটি কাজকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দুজন অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনার জন্য। প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, ওয়ান বিগ বিউটিফুল বিল, এত এত তোপের মুখে, এত এত বাধা, এত এত সমালোচনা, মানে সবকিছু ডিঙিয়ে শেষ পর্যন্ত বিলটা পাশ হলো। আপনার কাছে কি মনে হয়, ট্রাম্প যে আসলেই অনেক ক্ষমতাধর, কিংবা তার ক্ষমতারই একটা ঝলক কি আসলে প্রতিফলিত হলো কিনা? হ্যাঁ, না সে যে ক্ষমতাধর এতে তো কোনো সন্দেহ নেই। কারণ আমরা যদি জানি যে স্ট্যান্ডার্ড রিপাবলিকান কনজারভেটিভ যে আইডিয়াস গুলো, যেমন ধরুন যে ট্যাক্স কাট এটা আছে ওখানে, আর হলো যে স্পেন্ডিং কাট। কিন্তু এই যে বিলটায় ট্যাক্স কাট হয়েছে কিন্তু স্পেন্ডিং কাটও হয়েছে। এটা কিন্তু রিপাবলিকানের যে স্ট্যান্ডার্ড যে আইডিয়াস ফিলসফি তারা ফলো করে সেটার কিন্তু এটা এটা মানে বিপক্ষে। এর জন্য যেটা আপনি বললেন যে $3.3 ট্রিলিয়ন ওভার 10 ইয়ার্স, ওভার এ ডেকেড যেটা ডেফিসিট হবে, সেটা কিন্তু আসলে অন্যান্য ফ্যাক্টর গুলোকে যদি কাউন্ট করা হয় তাহলে আমি দুটো নাম্বার পেয়েছি। একটা হলো 3.9 ট্রিলিয়ন, আর একটা নাম্বার পেয়েছি 5 ট্রিলিয়নের বেশি। মনে হচ্ছে যে ওই 5 ট্রিলিয়নের বেশি ডিফিসিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের যে
আহ, মানে ক্রেডিট সিচুয়েশনে আমরা বর্তমানে যে জিডিপি তার চেয়ে কিন্তু আমাদের দেনা অনেক বড়। কাজে এই এই জিনিসটা আরো বেড়ে যাবে। তখন যুক্তরাষ্ট্রের যে ক্রেডিট, যে মানে অন্যের কাছ থেকে যে ধার নিয়ে গভর্নমেন্ট চালান, সেটা কিন্তু খুব দারুণ ভাবে আহ বাধাগ্রস্ত হবে। তার কারণ মানুষ দেবে, কিন্তু কথা হলো যে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, এবং ইন্টারেস্ট রেট যদি অনেক বেড়ে যায় তাহলে যে বিভিন্ন বিজনেস তারাও তো টাকা ধারে চলে, সেই টাকাটা ধার করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তখন কস্ট বেড়ে যাবে, কাজে ইম্প্যাক্ট হবে মানে সুদূর প্রসারী। কাজে আমার যেন মনে হয় যে এই যে বিলটা যেটা সেনেটে মার্জিনালি ইট প্যাসড, এটা হয়তো হাউসে এসে এটা বাধাগ্রস্ত হবে, এবং এই বাধাগ্রস্ত হলে এটার যে পরিণতি কি দাঁড়ায় সেটা কিন্তু আমরা এখনো বলতে পারবো না। তবে আমি অলরেডি লক্ষ্য করলাম যে ফ্রিডম ককাস যেটা আছে, অতি কনজারভেটিভ, যারা যারা বেশি খরচ করতে চায় না, খরচটাকে যারা নামাতে চায়, ওরা এই বিলের যে খরচটার জন্য ওরা এর বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওদিকে যারা মডারেট, তাদের জন্য সমস্যা হচ্ছে যে তারা যেগুলো সুইং স্টেটে আছে এবং তারা মডারেট, তাদের যে ক্লায়েন্টস, তাদের যদি মেডিকেট চলে যায়, তাদের যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাদের উপর একটা বিরাট ইম্প্যাক্ট হবে। কাজে এই কারণে ওরাও কিন্তু এ ব্যাপারে খুবই মানে আর কি মানে চিন্তা চিন্তা ক্লিষ্ট যে এটা কি হবে। কিন্তু মানে এটা একটা কম্প্রোমাইজ যেটা আমি দেখলাম, যে প্রথম ছিল 25 বিলিয়ন, এখন হলো 50 বিলিয়ন। একটা স্পেশাল ফান্ড করেছে যাতে যেগুলো রুরাল গরিব স্টেট আছে, যেখানে রিপাবলিকান ক্যান্ডিডেট, অথবা সুইং স্টেটে যেখানে সাধারণত ব্লু অনেক বেশি, মানে ডেমোক্র্যাট বেশি, সেখানকার যে রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভস, এরা এদের জন্য ওই 50 বিলিয়নের ফান্ডটা। আরো একটা ব্যাপার আছে এখানে, আমি মনে করি যেটা একটা ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি, যে এই বিলে মানে এই যে মেডিকেয়ার যে কার্ডটা, এ ব্যাপারে যদি কেউ দরখাস্ত করে হোয়াইট হাউসের কাছে, তাহলে তারা এটাকে ডেফার করে দিতে পারে। কাজে এখানেই হলো যে 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 স্টেট গুলোতে রিপাবলিকান ক্যান্ডিডেটরা ভাববে যে তারা কিছুটা প্রবলেমে পড়ে যাবে ইলেকশনের রেজাল্টে, তাদের রিকোয়েস্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এটা মানে সেই মানে তার যে সরকারি দপ্তর থাকবে, তারা এটাকে গ্র্যান্ড করে দেবে যাতে ওই রিপাবলিকানদের নির্বাচনে অসুবিধা না হয়। কাজে এটা যেন আমার কাছে ওভারঅল মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা অসম্ভব, এবং সেটা রিপাবলিকানরা হজম করছে আর ডেমোক্র্যাটরা পারছে না। কারণ এটা একটা রিকনসিলিয়েশন ওরা পাস করেছে প্রসিডিওর, যেখানে মানে যেটা আগে যে করা যেত যে 60-র নিচে নাম্বার থাকলে পরে এটাকে থামিয়ে দেওয়া যেত একের পর এক বক্তৃতা করে, সেই পদ্ধতিটাকেও অ্যাপ্লাই করা যাবে না। কাজেই আমার যেন মনে হচ্ছে একটা হজবরল অবস্থা। এটার যে ইমপ্লিকেশন কি হতে পারে সেটা কিন্তু বলা ভীষণ কঠিন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান একটু আপনার কাছ থেকে শুনবো যে এই বিলের বিরোধিতা একদম প্রকাশ্যে করছেন ইলন মাস্ক। প্রথমে তিনি ট্রাম্পের সাথে বেশ ভালো বন্ধুত্ব তাদের ছিল, তারপরে মাঝখানে আমরা দেখলাম যে সম্পর্ক একটা উত্তপ্ত পর্যায়ে গেল, এরপরে আবার কিছুটা সমঝোতায় আসলে এখন আবারও কিন্তু পরস্পর বিরোধী একটা অবস্থান দেখতে পাচ্ছি আমরা। আহ ইলন মাস্ক হঠাৎ কেন এই বিষয়টা নিয়ে এতটা এগ্রেসিভ হয়ে গেল, কিংবা এইভাবে যারা বিলের পক্ষে ভোট দিবেন রিপাবলিকানরা তাদের একদম বিরোধী দল দাঁড় করিয়ে দিবেন, নতুন দল গঠন করার হুমকি দিচ্ছেন? আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, এটি কি শুধুমাত্র একটি রাজনৈতিক উত্তপ্ত কথামালা, নাকি এর পেছনে আসলে কোনো না কোনো একটা ইস্যু রয়েছে? আচ্ছা, সারোয়ার ভাই যেহেতু বিস্তৃত অনেকগুলো বিষয় বলেছে, সুতরাং রিপিটেশন করার তো কোনো প্রয়োজন নেই, ওনার সাথে আমি ডেফিনেটলি একমত। আমি কিছুটা অ্যাড করতে চাই, তাই না? তো এখানে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, তারা আসলে একজন আরেকজনকে পছন্দ করার মতো খুব বেশি কারণ নেই। কারণ হচ্ছে তাদের যে পার্সোনালিটি, দুজনই ইগোটেস্টিক মানুষ, এবং তারা একটা বনে যেমন দুইজন বাঘ থাকতে পারে না, দুইটা বাঘ, অনেকটা এরকম সাময়িকভাবে তারা একত্রে ছিল। এটা হলো একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে
এট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু হচ্ছে পকেট বুক দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্যাপিটালিস্ট সোসাইটিতে। সেইখানে ইলন মাস্কের যে কোম্পানি, মানে ইলেকট্রিক্যাল ভেহিকল, মানে টেসলা ইনক্লুডেড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্পেস এক্স, এগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুবই কনজারভেটিভ লোক, তিনি মানে বিজ্ঞানে বিশ্বাস করেন না, তারপরে হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জিতে বিশ্বাস করেন না, ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করেন না। এখন ইলন মাস্কের অনেক কিছু আমাদের পছন্দ না, কিন্তু তিনি যেহেতু একজন বিজ্ঞানী এবং তার যে অভিমুখ সেটা হচ্ছে কিভাবে আমাদের প্ল্যানেটের যে সবচেয়ে বড় ক্রাইসিস ক্লাইমেট চেঞ্জ, এগুলোকে কিভাবে কিছুটা হ্যান্ডেল করা যায়, সেটা করতে গেলে আমাদের মানে ইলেকট্রিক্যাল ভেহিকল প্রয়োজন। তো সেটাই তো তিনি বিজনেস করেন। তো ডোনাল্ড ট্রাম্পের যে বিল, সেটাতে ইলেকট্রনিক ভেহিকল, রিনিউয়েবল এনার্জির যে যত ইনসেন্টিভ ছিল সেগুলিকে আস্তে আস্তে কাট করে দেবে, এটা হচ্ছে প্রধান ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে স্পেস এক্স এর সাথে গভর্নমেন্টের কিছু লেনদেন রয়েছে। স্পেস এক্স হচ্ছে তার যে এজেন্সি, ইলন মাস্কের নাসার সাথে তার বড় কিছু কন্ট্রাক্ট রয়েছে। এখন এই কন্ট্রাক্টগুলো কিন্তু পারস্পরিকভাবে লাভজনক, কারণ আমাদের গভর্নমেন্ট বর্তমানে বেসিক যে রিসার্চ সেগুলি অনেকটা কাট করে দিয়ে এগুলি আউটসোর্সিং করে দিচ্ছে, যে স্পেস রিসার্চ, সেইখানে ইলন মাস্ক হেল্প করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু খুব ইগোটেস্টিক লোক, তিনি যদি মনে করেন যে আমাদের এইসব জাতীয় হেল্প পাওয়ার প্রয়োজন হয়, তার সাথে আমার এখন বনিবনা হচ্ছে না, সুতরাং তার সাথে আমার কাট অফ করা প্রয়োজন, এই ইঙ্গিতটা আমরা পেয়েছি। কারণ তিনি বলেছেন যে তার বিরুদ্ধে আমি ডোজ লাগিয়ে দিব। তো তার বিরুদ্ধে ডোজ লাগানোর মতো এমন কিছু, সে তো কোনো অপরাধ করেনি। তো এগুলি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুবই মানে আউট অফ লাইন গিয়ে কথাবার্তা বলে, যেগুলিতে ফিলোসফি থাকে না, যেগুলিতে আদর্শ থাকে না। তো সেটার বাইরে গিয়েও দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিগ বিউটিফুল বিল, সেটা তো অনেকেই বলছে এটা আসলে বিগ ব্যাড বিল। কারণ এখানে শুধু যে আপনার হেলথ কেয়ারে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ট্যাক্সে ক্ষতিগ্রস্ত হবে, ধনীরা লাভবান হবে, সেটা তো পুঁজিবাদীদের একটা মানে আদর্শই তাই। তার বাইরেও কেউ কিন্তু যারা দরিদ্র পীড়িত জনসংখ্যা, বিশেষ করে হচ্ছে শিশু বাচ্চারা, তাদের যে স্ন্যাপ প্রোগ্রাম, নিউট্রিশন প্রোগ্রাম, সেটা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তারপরে তার বাইরে গিয়েও আপনার এই যেটা আমি বললাম যে ট্যাক্সের যে বিষয়টা, ট্যাক্স হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দাগে প্রেসিডেন্ট ছিলেন 2017-তে, তিনি তখন যে একটা ট্যাক্স এবং জব অ্যাক্ট করেছিল, সেটাতে খুব বেশি ডিটেলসে না গিয়ে ধনীদেরকে তিনি ফেভার করেছিলেন, ধনীরা যাতে হচ্ছে কর মানে ট্যাক্সের ব্যাপারে কিছু অ্যাডভান্টেজ পেতে পারে, সেগুলিতে তিনি পার্মানেন্ট করতে চাচ্ছেন, কারণ এই বছর এটার মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ শেষ দাগে গিয়ে তিনি ধনীরা তার যে বিলের মাধ্যমে লাভবান হবে, দরিদ্র পীড়িত যারা, বয়স্ক যারা হচ্ছে ভালনারেবল জনগোষ্ঠী, তারা তার ফেভারে কখনোই থাকে না। কিন্তু এটার থেকে সবচেয়ে যে সমস্যাটা হবে, এটা আসলে রিপাবলিকান দলেরই। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে কোর গ্রুপ যারা মাগা, তারাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি এই জাতীয় যে প্রোগ্রামগুলো, যেগুলিকে আমরা এন্টাইটেলমেন্ট বলি, এই প্রোগ্রামগুলিতে তারাই বেশি বেনিফিশিয়ারি হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা কেন করছে? কারণ তাকে আর সেকেন্ড রাউন্ডে আর প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেতে হবে না। এই জন্য তার যে মূল চরিত্র, পুঁজিবাদী চরিত্র এবং ধনীদেরকে তিনি ফেভার করেন, ওই লাইনেই তিনি হাঁটছেন। এই জন্য এই বিলটা এখনো ঠিক পাস হয়ে যায়নি, কারণ এটা আবার এই যে হাউসে ফেরত যাবে, হাউসে ফেরত গিয়ে আবার নতুন করে এটার উপর আলোচনা হবে, নতুন করে ভোটাভুটি হবে। আমি আশা করি যে এই ভোটটা মানে এই হাউসে গিয়ে এটা বাতিল হয়ে যাবে, এটা আমি আশা করি। কিন্তু আসলে যদি এই বিলটা পাসও হয়ে যায়, তাহলে বরং এক অর্থে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা ভালোই কাজ হবে। কারণ যেটা যদি পাস হয়ে যায়, সাময়িক কিছুটা সমস্যা তো মানুষের হবেই, কিন্তু ডেমোক্রেটদের জন্য এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে পরবর্তী ইন্টারিম কিংবা মিড টার্ম ইলেকশনে অথবা 2028 সনে। জি, আসলেই কি সুযোগ হয়ে দাঁড়াবে কি না, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, এই প্রশ্নের উত্তরটা আসলে আপনার কাছ থেকে নেই। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার কথা না থাকলেও আসলে অনেক রিপাবলিকান কিন্তু নেতারা রয়েছেন যাদের আবারও দ্বিতীয় মেয়াদে হচ্ছে যে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে, জনপ্রতিনিধি হয়ে কাজ করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বিলের যে প্রভাব, সেটা আস্তে আস্তে আসলে বেশ কয়েক বছর সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে সামনের যে মিডটার্ম নির্বাচন আছে কিংবা সামনের যে নির্বাচন আছে, সেই নির্বাচনে হয়তো বা রিপাবলিকানরা খুব একটা শঙ্কা বোধ করছে না জনভোট হারানোর। আপনার কাছে কি মনে হয়? মিড টার্ম তো মানে বেশি দেরি নেই।
কাজে মিড টার্ম নির্বাচনে আমার যেন মনে হয় যে এর ইম্প্যাক্ট কম হবে কিন্তু এর পরবর্তী যে মেইন ইলেকশনটা আসছে সেখানে কিন্তু এর ইম্প্যাক্টটা হবে বেশ মানে খুবই ইম্প্যাক্ট হবে অনেক গভীর এবং বেদনাদায়ক। গরিব, যেটা আমি ডক্টর খালেকুজ্জামানের সঙ্গে একমত, যে দরিদ্র জনগোষ্ঠী যেমন ফুড অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ, তারপরে হেলথ কেয়ার, এগুলোতে এর ইম্প্যাক্ট হবে বেশ আর কি। আমার যেমন মনে হয় যে আমরা যেটা ইনিশিয়াল ক্যালকুলেশন দেখছি এবং যেটা কংগ্রেশনাল বাজেট অফিসের যে প্রেডিকশনস, তাতে মনে হচ্ছে যে সাধারণ লোক, দরিদ্র জনগোষ্ঠীর জন্য খুবই বেদনাদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ইম্প্যাক্ট পড়বে মেইন নির্বাচন, যেটা মিড টার্মে এটা অতটা পড়বে না, কিন্তু পরের যেটা আসল নির্বাচন আসবে সেই 2028-এ, ওখানে এসে কিন্তু আমরা দেখব যে এটা যদি প্রপারলি ডেমোক্র্যাটরা এটাকে ইউটিলাইজ করতে পারে তাহলে তাদের জন্য গেইন হবে। কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি যে ডেমোক্রেটিক পার্টি তাদের যে মেইন ইস্যুগুলো, যেটা তারা ভালো ব্যবহার করলে তাদের মঙ্গল হবে, সেটা তারা কখনোই করতে পারছে না। আমরা পরপর নির্বাচনগুলোতে আমরা দেখছি যে দে ক্যানট আর্টিকুলেট, এবং তাদের কোনো সেন্ট্রালাইজড থিম নেই। এই কারণে, এবং মনে হচ্ছে যেন ডিসজয়েন্টেড বিভিন্ন ইউনিটগুলো কাজ করছে। এই কারণে আমার মনে হয় এটাকে ডেমোক্রেটিক পার্টি কতটা ব্যবহার করতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনি কিছু যুক্ত করতে চান? না, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে এরকম কিছু বিলই তিনি সমর্থন করবেন, এটা তো তার আদর্শের সাথেই সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আরো দেখুন, এই বিলগুলিতে আমরা যে জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ হেলথ কেয়ার, তারপর স্ন্যাপ প্রোগ্রাম, তারপরে হচ্ছে যে ট্যাক্স ব্রেক ধনীদের জন্য, তার বাইরেও গিয়েও কিন্তু তিনি যে সব প্রতিজ্ঞা করেছিলেন ইলেকশনের আগে, সেগুলোর জন্য বাজেট রেখেছে। যেমন আইসের জন্য, মিলিটারি ফান্ডিং এর জন্য, সেইগুলো তো অনেক বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে, যে ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য। এবং হচ্ছে মিলিটারি বাজেট এমনিতেই আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি, $800 বিলিয়ন উপরে, এবং এটাকে প্রায় $1 ট্রিলিয়ন নিয়ে যাবে। এবং এগুলিও তো আসলে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে আদর্শ, তার যে প্রতিজ্ঞা, সেগুলির সাথে খুব সাদৃশ্যপূর্ণ। সেগুলি নিয়ে আমরা খুব বেশি আসলে কিন্তু আশ্চর্যান্বিত হচ্ছে এমনও না, তাই না? যেগুলি সে করার কথা ছিল। এক অর্থে ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা জানি যে তিনি আমাদের যতই বিভিন্ন নীতির কারণে অপছন্দের হোক, তিনি কিন্তু যেটা বলেন সেটা মিন করেন, সেটা করার চেষ্টা করেন। সেই সেন্সে এখন সারোয়ার ভাই যেটা বলছিলেন, এক অর্থে তো এটা ডেমোক্রেটদেরই হচ্ছে ফেলিওর। তারা কেন ওয়েল অর্কেস্ট্রেটেড মেসেজ নিয়ে আসতে পারে না? কারণ ওয়ার্কিং ক্লাসটা তো তাদের সাথে থাকার কথা ছিল, তাদের যে ফিলসফি, তাদের যে আদর্শ, সেটা না হয়ে মাগা কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে যায়? এই জিনিসগুলি সোল সার্চিং করা দরকার। এবং আপনাদের যে নিউ ইয়র্ক সিটির যে মেয়রাল ইলেকশনে যে মামদানি, তিনি তো দেখিয়েছেন আসলে হচ্ছে পকেট বুক ইস্যু এবং ইকোনমিক ইস্যু যদি আপনি ইস্যু করে নিয়ে যদি আপনি ইলেকশনে এগিয়ে যান, তাহলে এটার ফল অনেক ভালো হয়, তাই না? এটা রিপাবলিকান দলের তো বটেই, আমি বলছি ডেমোক্রেটিক দল তো বটেই, এমনকি যে সোশ্যালিস্ট ডেমোক্রেট যারা, তাদেরও আসলে অনেক বেশি সোচ্চার হওয়া প্রয়োজন মানুষের কাছাকাছি যাওয়ার জন্য। কারণ আমি মনে করি আদর্শিক দিক থেকে, মূল্যবোধের দিক থেকে ডেমোক্রেটিক দল আসলে হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের যারা দরিদ্র পীড়িত মানুষ, ইমিগ্রেন্ট এবং ওয়ার্কিং ক্লাস, তাদের জন্য তো তারাই সবচেয়ে বেশি বন্ধু বৎসল হওয়া প্রয়োজন, উচিত বলে আমি মনে করি। জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। পরবর্তী সংবাদে যেতে চাই। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসকে সহযোগিতা না করলে গ্রেফতার কার্যকর করার কথা বলছেন তিনি। দর্শক, আমাদের সহকর্মী এহসান জুয়েলের এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা আগে প্রতিবেদনটি দেখে আসি। প্রাইমারি নির্বাচনের রাতেই বিজয়ী বক্তৃতায় জোরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসিবাদী কোনো আচরণের ঠাঁই হবে না নিউ ইয়র্ক সিটিতে। এছাড়া পুরো নির্বাচনী প্রচারণা জুড়েই অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোরতার ব্যাপারে সোচ্চার ছিলেন অভিবাসী এই যুবক।
প্রাইমারিতে এনডিও কুমোকে হারিয়ে মামদানি দেশ ও বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে উন্মাদ কমিউনিস্ট বলে আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। টেনেসি রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠানো এক চিঠিতে মামদানির নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ডিপোর্ট করারও দাবি তুলেছেন। এছাড়া কানেকটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফিও মামদানির নাগরিকত্ব কেড়ে নিতে প্রেসিডেন্টকে আহ্বান জানান। এই অবস্থায় মঙ্গলবার নিউ ইয়র্কের বোর্ড অব ইলেকশন ডেমোক্রেটিক প্রাইমারির র্যাঙ্ক চয়েস ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সেখানে 56-44 ব্যবধানে কুমোকে হারিয়ে জয় পেয়েছেন মামদানি। তবে এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই তাকে আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, আইসের কাজে বাধা দিলে মামদানিকে গ্রেপ্তার করা হবে। Zohran Mamdani, who in his nomination speech said he will defy ICE and will not allow ICE to arrest criminal aliens in New York City. Your message to communist Zohran Mamdani? Well, then we'll have to arrest him. সরকার থেকে পাঠানো অর্থে নিউ ইয়র্ক সিটি পরিচালিত হয়, তাই মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানির প্রতিটি কাজ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে বলেও সতর্ক করেছেন প্রেসিডেন্ট। We don't need a communist in this country, but if we have one, I'm going to be watching over him very carefully on behalf of the nation. 7 বছরে উগান্ডা থেকে আমেরিকায় আসে জোরান মামদানির পরিবার। 2018 সালে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করি। জোহরান মামদানিকে নিয়ে এর আগে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সেরকম কোনো মন্তব্য করতে দেখিনি। যখন আমরা দেখলাম যে জোহরান মামদানি জনপ্রিয়তা পাচ্ছে, এবং যে জনপ্রিয়তাটা আসলে আমাদের আগে থেকে আমরা এতটা প্রেডিক্ট করতে পারিনি যে তিনি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পাবেন কিংবা তিনি আসলে প্রাইমারিতে জয়লাভ করবেন, তখন তার এই জনপ্রিয়তাকে এক রকমের হুমকি মনে করা হোক কিংবা যেটাই হোক না কেন, রাজনৈতিক একটা বেড়াজাল তৈরি করে ডোনাল্ড ট্রাম্প তাকে আক্রমণ থেকে শুরু করে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ফেরত পাঠানোর কথাও বলছে। রাজনীতিতে ক্ষমতার এই ধরনের অপব্যবহারকে আসলে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। দেখুন, এটা আমরা তো একটা খুবই ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি আমেরিকান ইতিহাসে। আমরা জানি যে যেই ব্যাপারগুলো আমরা আগে কখনো চিন্তাও করিনি, যে এই দেশে আমেরিকার কর্নারস্টোন হচ্ছে আপনার মানে ফাউন্ডেশন হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং লিবার্টি, পারসুট অফ হ্যাপিনেস, এগুলো। তো সেই জিনিসগুলো প্রায়শই আমাদের আলোচনায় আজকাল চলে আসছে। তো এটা তো আসার কথা ছিল না। আমরা একজন একজনের সাথে দ্বিমত পোষণ করতে পারি, একজন একজনকে সমালোচনা করতে পারি, এটাই ছিল আমেরিকান যে পলিটিক্স, আমেরিকার যে সমাজ, সেটার বিউটি। তো সেই জিনিসগুলো আসলে কোর্টে গিয়ে কি দাঁড়াবে সেটা আমাদের এখনো দেখার বিষয়। কারণ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এখনো তো আসলে আমাদের কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়নি। সুতরাং আমি এই জন্যই বললাম যে কাগজে কলমে যাই থাকুক, অনেক ধরনের ঘটনা তো এখন ঘটছে যেগুলো আগে ঘটতো না। যেমন কিছুদিন আগে যে আলেক্স প্যাডিয়া, যে আমাদের যে সেনেটর মানে ক্যালিফোর্নিয়ার, তাকে আমরা দেখলাম ফ্লোরে কিভাবে ক্রিমিনালের মতো মানে মাটিতে চেপে ধরে তার হাতে কাপ পরিয়ে দেওয়া হলো, মানে হ্যান্ড কাপ পরিয়ে দেওয়া হলো। তো সেই জাতীয় এক ধরনের যে উন্মত্ততা, এক ধরনের অসহিষ্ণুতা, এই জিনিসগুলোতে এই সমাজে আমরা আশা করি না। সুতরাং আসলেই তাকে মামদানিকে অ্যারেস্ট করতে পারবে কিনা, করলে কিসের ভিত্তিতে করবে, ফ্রিডম অফ স্পিচের জন্য? সেটা তো না, নিশ্চয়ই তার বিরুদ্ধে এক ধরনের একটা ষড়যন্ত্রমূলক কোনো ধরনের কথাবার্তা নিয়ে আসতে হবে, যে যেটা সবচেয়ে সহজ হয় আর কি, যে অ্যান্টাই সেমিটিজম, এই জাতীয় জিনিসগুলি মানে কোনো একটা ক্লজে হয়তো তাকে যদি মানে ডোনাল্ড ট্রাম্পের আমলে সাময়িক হলে অ্যারেস্ট করে বসে, সেটা আমি খুব বেশি যুক্ত করবেন কিনা প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একটু যুক্ত করবেন কিনা? মানে কোন অভিযোগ কেন আনতে হবে? আমরা তো কিছুদিন আগে দেখলাম যে ব্র্যাডল্যান্ডারকে যেভাবে হচ্ছে আদালত থেকে হচ্ছে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, ওনার বিরুদ্ধে কিন্তু আসলে বড় ধরনের কোনো অভিযোগ ছিল না। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কিন্তু একজন ইমিগ্রেন্টকে হেল্প করতে পারেন। তো এইরকম কোনো না কোনো একটা মামলায় ফেলে, কারণ বিচার বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকমের একটা দখল রয়েছে, যে কোনো একটা সমস্যায় ফেলেই তো আসলে তাকে ঝামেলায় ফেলতে পারেন। সেই কথাটাই তো আমি বললাম একটু আগে, যে আসলে হয়তোবা একটা কারণ খুঁজে বের করা হবে, হয়তো একটা নাটক সাজানো হবে, হয়তো তাকে মিথ্যা এক ধরনের অভিযোগ দেওয়া হবে, এবং তাকে হয়তো পার্মানেন্টলি ধরে রাখা যাবে না, কারণ এটা এখনো আইনের দেশ, এখানে এখনো আইন কানুন রয়েছে, দামি দামি লয়ার রয়েছে। কিন্তু আমি যেটা বললাম, যেভাবে দেশ চলছে, এখানে যদি
কোনো ছুতো ধরে তাকে এক ধরনের অ্যারেস্ট দেখানো হয়, আমি খুব বেশি আশ্চর্যান্বিত হব না। জি, আমি আপনার কথা সূত্র ধরেই একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে শুনবো যে ডক্টর খালেকুজ্জামান আশাবাদী যে তাকে আসলে ধরে রাখা যাবে না কিংবা বেশ বেগ পেতে হবে হয়তো বা ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি জোহরান মামদানির বিরুদ্ধে কিছু করতে যান। তিনি যদি সামনের দিনে নির্বাচিত হন তিনি স্যাংচুয়ারি সিটির একজন মেয়র হবেন, সেই ক্ষেত্রে আসলে আইসকে সহযোগিতা করার না করলে তাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু জোহরান মামদানি স্পষ্ট বলে দিয়েছেন তিনি ট্রাম্পের কোনো রকম কোনো অন্যায় আবদার মানবেন না, কোনো রকম কোনো অনাচার মানবেন না এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি বেশ স্পষ্টভাবেই হচ্ছে আওয়াজ তুলেছেন। আপনার কাছ থেকে একটু আসলে পর্যালোচনা শুনবো, সেই সাথে আসলে এই বিষয়গুলো একটু বলবেন কিনা যে জোহরান মামদানি যেভাবে কাজ করার কথা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, আদৌ কি তিনি সেইভাবে কাজ করতে পারবেন? রিপাবলিকানদের বাধা উপেক্ষা করার একটা চ্যালেঞ্জও রয়েছে, আবার নিজ দল ডেমোক্রেটদেরও একটা সাপোর্টের দরকার আছে, সেই সাপোর্টটাও আসলে তিনি পর্যাপ্ত পাবেন কিনা? হ্যাঁ, সেটা আপনার প্রশ্নটা খুব ভালো হয়েছে। প্রফেসর খালেকুজ্জামান যে বলেছেন, উনি অতি চিন্তাশীল অধ্যাপক। আমি ওনার সঙ্গে অলমোস্ট মানে প্রায় আমি তার সঙ্গে আমি একমত হই। হি ইজ এ ভেরি থট পারসন। মামদানির ব্যাপারে যে উনি সার্থক কতটা হতে পারবেন, যদি মানে দুটো ব্যাপার, উনি হয়তো ইলেক্টেড হতে পারবেন অথবা ইলেক্টেড হবেন না ফাইনাল ইলেকশনে। ইলেক্টেড যদি না হন সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু উনি যদি ইলেক্টেড হন, যেটা আপনার প্রশ্ন, যে তাহলে ওনার যে আইডিয়াস গুলো সবগুলোকে উনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এই ব্যাপারে কিন্তু মানে বেশ কতগুলো ব্যাপার রয়েছে। আমার মনে হয় যে নির্বাচনের সময় যে কথাগুলো বলে ক্যান্ডিডেটরা, তার মধ্যে কিন্তু কিছু রেটরিক আছে। হ্যাঁ, কারণ ইলেকশন অথবা পলিটিক্স ইজ নট বিকামিং এ পোপ, অরে চার্চের একজন আপনি হলেন, সেটা না, কিন্তু চার্চের পুরোহিত না, এটা ধর্মের ব্যাপার না, এটা হলো রাজনীতি। রাজনীতিতে রেটোরিক্স থাকবে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যে জোহরান মামদানি যে অনেক ব্যাপারটা, তাতে কিছুটা রেটোরিক রয়েছে, কিন্তু আই থিঙ্ক হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কাজে উনি যদি নির্বাচিত হন তাহলে উনি দেখবেন যে হাউ টু রিয়েলি মানে গভর্নিং এর যে প্রিন্সিপাল, যে ইউ হ্যাভ টু কাম এ লিটল বিট ইন এ কম্প্রোমাইজড সিচুয়েশন অ্যান্ড দেন ইউ ডু দ্য বেস্ট। মানে তার যে আইডিয়াস গুলো সেটাকে উনি হয়তো চেষ্টা করবেন তার অপটিমাম ইমপ্লিমেন্টেশনের জন্য, কিন্তু আমার মনে হয় না যে উনি খুব রিজিড থাকবেন। কারণ নিউ ইয়র্ক শহরে উনি যে জিনিসগুলো করতে চান, তার যে কস্ট অ্যানালিসিস, সেটা এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু খুব ডেফিনিটিভ না, অনেক আননোন ফ্যাক্টর রয়েছে। এগুলো সব ক্যালকুলেট করে যদি দেখা যায় যে উনি যা করতে চাচ্ছেন তা সবগুলো করা সম্ভব নয়, কিন্তু ওনার মনটা রয়েছে, হি ওয়ান্টস টু ডু দ্যাট, মানে ওনার ইচ্ছা রয়েছে, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি উনি হয়তো সবগুলো ইমপ্লিমেন্ট করতে নাও পারেন। আমি ওভাবেই দেখব যে পলিটিক্সে যেটা হয় সেটা হয় কি, যে কম্প্রোমাইজ ইজ দি এসেন্স অফ ডেমোক্রেসি। হ্যাঁ, মিডিয়েশন এগুলো দরকার। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে ডেমোক্রেটিক পার্টির ভেতরেই তার যে আইডিয়াস গুলো, তার বিরুদ্ধে কিন্তু অলরেডি এরিক অ্যাডামস দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এ দাঁড়িয়ে যাচ্ছে, কোমো দাঁড়িয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। লক্ষ্য করেন তার কিন্তু 45 or 46 ভোট তার উনি পেয়েছেন প্রাইমারিতে, আর এ বোধহয় পেয়েছে তার চেয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10% মতো বেশি। কাজে এই যে ভোটটা, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভোট। কাজে এটা যদি কেটে যায় মামদানির দিক থেকে, তাহলে আর যদি রিপাবলিকান পার্টির সঙ্গে এদের একটা বোঝাপড়া হয়, হ্যাঁ, আইদার দ্য ক্যান্ডিডেট মানে এরিক অ্যাডামস অথবা কোমো, তাহলে কিন্তু মামদানির জন্য বিজয় লাভ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যেহেতু মানে ডেমোক্রেটিক পার্টির উনি মিড 50s এর ভোট পেয়েছেন, কাজে আমাদের দেখতে হবে যে হাউ মাচ ইউ ক্যান গেইন। মানে এই 56 কিংবা 54, আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, যে এটাকে এটা হলো ডেমোক্রেটিক পার্টি। কাজে ডেমোক্রেটিক পার্সেন্ট যদি ধরেন তাহলে এটা ট্রান্সলেট হয় কত পার্সেন্ট ইন নিউ ইয়র্ক, সেটাকে ক্যালকুলেট করে আপনাকে দেখতে হবে যে উনি কতটা নতুন ভোট আনতে পারবেন, কিংবা এই ভোটের কতটা উনি ধরে রাখতে পারবেন।
এইসব বিভিন্ন কমপ্লেক্স জটিল যে যোগ বিয়োগ পূরণ ভাগ করে উনি যে বিজয় লাভ করবেন সেটাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। জি, হ্যাঁ। সামনের দিকে আরো অনেকগুলো সমীকরণ মিলাতে হবে। ডক্টর মোস্তফা স্যার, আমি আসবো আবারও আপনার কাছে। একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথির সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, দুজন অতিথি সঙ্গে রয়েছেন। ডক্টর মোস্তফা সারওয়ার, বিরতিতে যাবার আগে আপনার পর্যালোচনা শুনছিলাম, সেটি শুনবো, সেটার সাথে একটু যুক্ত করবেন কিনা জোহরান মামদানির প্যালেস্তাইনের বিপক্ষে তার যে অবস্থান, সেটি নিয়ে কিন্তু আসলে তার নিজ দলের মধ্যেও তার অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে। সেই জায়গাটা নিয়েও আসলে আপনার পর্যালোচনা শুনবো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সে যে 56% যে ভোট পেয়েছে ডেমোক্রেটিক প্রাইমারিতে, আমরা যদি নিউ ইয়র্ক সিটির এটা দেখি নাম্বারটা, 2/3 হলো ডেমোক্র্যাট আর বাকিরা হলো 1/3। তাহলে 2/3 ডেমোক্র্যাট যদি হয়, দ্যাট ইজ মিনস টোটাল ভোটের 66%। এই 66% এর অর্ধেক 33, 56 হবে ধরেন 34-35। তাহলে তার যে বর্তমানের যে ভোটের পিকচার, তাতে সে 35% ভোটের ব্যাপার রয়েছে। কিন্তু এখানে মানে যে এই 35-এ কি ওখানে বিজয় লাভ করা সম্ভব? মানে হি হ্যাজ টু গেইন আদার ভোটস। সেটা সে কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা কিন্তু আমরা প্রেডিকশন করতে পারছি না, কারণ তার যে বিরুদ্ধে যারা দাঁড়াবে তাতে ডেমোক্রেটিক পার্টি 3 দিকে ভাগ হয়ে যাবে, যদিও সে পাবে মেজরিটিটা। আর ওদিকে রিপাবলিকানদের যেদিকে অ্যালাইন করবে, অথবা রিপাবলিকান ভদ্রলোকের সঙ্গে যদি ডেমোক্রেটরা জয়েন করে, বিদ্রোহী ডেমোক্রেটরা, মানে ইট উইল বি ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমরা কিন্তু এখনো এটা খুব প্রিডিক্টেবল ভাবে বলা যাবে না যে মামদানি উইন করবে, কিন্তু তার সম্ভাবনা রয়েছে, সেটাকে আমরা রুল আউট করবো না, কিন্তু এটা দেখা যাবে যে ভবিষ্যতে কি হয়। আচ্ছা, আর ওদিকে আপনি দেখুন যে মামদানির সঙ্গে তার বিজয়ের সময় ওনার পাশে যে ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু একজন জুইশ ভদ্রলোক ফ্রম ব্রুকলিন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে মামদানির সাপোর্ট কিন্তু জুইশ কমিউনিটির ভিতরে আছে, ব্রুকলিনের ভিতরে এবং অন্যান্য জায়গাতে, হয়তো বড় নাম্বার না, কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার। তাহলে প্রশ্ন হলো যে উনি যে প্যালেস্টাইনের জনগণের পক্ষে উনি পক্ষ নিয়েছেন এবং সে ব্যাপারে উনি যথেষ্ট ভোকাল, এটার কি ইম্প্যাক্ট হতে পারে ডেমোক্রেটিক পার্টির অন্যান্য কম্পোনেন্ট? তাতে আমি যেমন বলবো যে ডেমোক্রেটিক পার্টির খুব ধনী যারা ফান্ডার্স, যারা টাকা দেয়, নিউ ইয়র্কের যারা বাসিন্দা, তার মধ্যে কিন্তু বেশ কয়েকজন মামদানির বিরুদ্ধে লেগে গেছে অলরেডি। হ্যাঁ, কাজেই বিশাল অর্থ মামদানির বিপক্ষের ক্যান্ডিডেটদের পকেটে যাবে যা মনে হচ্ছে, মানে তাদের ক্যাম্পেইনে যাবে। কাজে এটাও একটা কিন্তু মানে বিভক্ত ডেমোক্রেটিক পার্টি আর ফ্র্যাকচার ডেমোক্রেটিক পার্টির যে এই টেন্ডেন্সির জন্য এটা কিন্তু মামদানির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এখন ব্যাপারটা কি যে মামদানি প্যালেস্টাইনিয়ান মানে যে লোকের, মানে তাদের যে হোমল্যান্ডের পক্ষে উনি কথা বলেন এবং তাদের প্রতি যে অবিচার অনাচার, সেটা উনি প্রতিধ্বনিত করেন। কিন্তু এটাকে আপনি কি বলতে পারবেন অ্যান্টিসেমিটিজম? এখানেই কিন্তু একটা গ্রে এরিয়া রয়েছে, যে অনেক সময় মানে অনেক ন্যায্য কথাকেও কিন্তু অন্যভাবে একটা অপবাদ দেওয়া হয়। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন যে যে জুইশ যে ভদ্রলোকরা যারা প্রথম ডেমনস্ট্রেশন করলেন, প্যালেস্টাইনের কে আক্রমণ যে করলো নেতানিয়াহু, মানে ওয়েস্ট ব্যাংকে, গাজাকে, সরি নর্থ ওয়েস্ট ব্যাংক, গাজাকে যখন উনি আক্রমণ করলেন, তখন যে প্রথম প্রোটেস্টটা আসছিল ক্যাপিটাল হিলের ভেতরে, তারা কারা? তারা কিন্তু জুইশ, তাদের অ্যারেস্ট হয়েছেন এবং তারা ছিলেন মানে হলোকস্ট সার্ভাইভার। আচ্ছা, তাহলে তাদেরকেও কি আপনি বলবেন অ্যান্টিসেমিটিক? কারণ ওনারা তো প্যালেস্টাইনিয়ানদের পক্ষে উনি গেছেন। হ্যাঁ, কাজে এই প্যালেস্টাইনিয়ানদের পক্ষে উনি গেছেন এই 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 ভদ্রলোকরা, তো সেটাকে কি আপনি কি বলবেন? তারাও কি অ্যান্টিসেমিটিক? তারা তো হলোকস্ট সার্ভাইভারদের বংশধর। কাজে আমার যেন মনে হয় এই ডেফিনিশন গুলোকে খুব কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে, একদম পাইকারি। যে কেউ একটা ফ্রিডম এক্সপ্রেশনের যে মানে কম্প্রোমাইজ হয়ে তাকে যে কোনো একটা অপবাদ দেওয়া,
সেটা কতটা ন্যায্য এবং সঠিক সেটা কিন্তু সবাইকে চিন্তা করতে হবে। এবং আমি মনে করি যে বর্তমানে অনেক সময় অনেক এক্সেস হয়ে যায়, হ্যাঁ, সেটাকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। জি, আমিও একই রকম বিশ্বাস করি। কারণ হচ্ছে মামদানির ক্যাম্পেইন যদি আপনারা দেখেন, তিনি যে আসলেই খুবই অসাম্প্রদায়িক একজন লোক, প্রগতিশীল একজন লোক, এটা বারবারই বেরিয়ে আসে। কিন্তু জাস্ট বিকজ তার নামটা মুসলমান, এটাকে ইউজ করে কেউ যদি সে যে কোনো কথা বললেই এটাকে অ্যান্টাইসেমিটিজম মনে করে, তাহলে এটা দুঃখজনক হবে। কারণ তার পাশেই যখন ব্র্যাড ল্যান্ডার্স বসা ছিল, তারা তো একই ভাষায় কথা বলে। ব্র্যাড ল্যান্ডার্স হচ্ছে জুইস যে ক্যান্ডিডেট ছিলেন, তারা একজন আরেকজনকে এন্ডোর্স করেছে। সুতরাং আমি যেটা বলছিলাম প্রথমেই, যেটা হচ্ছে আসলে ডেফিনেশন গুলোকে টুইস্ট করছে বর্তমানের যে পলিটিক্যাল প্রেক্ষাপট। আদারওয়াইজ তো জিনিসগুলি ক্লিয়ার কাট। যে যেমন মামদানি এটাও বলেছে যে অ্যান্টাইসেমিটিজম নিউ ইয়র্ক শহরে কমানোর জন্য তিনি যে কমিউনিটি সেফটি ফান্ডে 8 গুণ বেশি তিনি ইয়ে দেবেন, মানে বাজেট বরাদ্দ করবেন, মানে এই জাতীয় যে হেট ক্রাইমকে, অল ফর্ম অফ হেট ক্রাইমকে থামানোর জন্য। তবে মামদানি তো ডেফিনেটলি কোন ধরনের ইয়ে না, মানে ইহুদি বিদ্বেষী লোক না। সে মূলত হচ্ছে যে নেতানিয়াহুর যে মানে যুদ্ধ নীতি, সেটার বিরোধিতা করে, তাই না? সুতরাং এটাকে টুইস্ট করে তাকে কিভাবে ইয়ে করবে সেটা আমাদের দেখার বিষয়। তবে আমি সারোয়ার ভাইয়ের সাথে অবশ্যই একমত। কারণ হচ্ছে যে রিপাবলিকানরা তো আসলে কোনো কারণেই কোনো রিপাবলিকানই তার পক্ষে ভোট দিতে যাবে না, এটা বোঝাই যায়। এমনকি দেখুন সাধারণ পরিস্থিতিতে কি হতো, যে সাধারণ পরিস্থিতিতে যেহেতু সে ডেমোক্রেটিক প্রাইমারিতে উইন করেছে, অন্যান্য ডেমোক্রেটরা তার পিছনে র্যালি করতো, তাকে এন্ডোর্স করে নিত। কিন্তু বড় বড় কোনো মানে ডেমোক্রেটিক দলের বড় নেতারা কিন্তু কেউ তাকে এখনো এন্ডোর্স করেনি। এখানে চাকসুমার থেকে শুরু করে নো ওয়ান। এখানে এওসি তাকে এন্ডোর্স করেছে, বার্নি স্যান্ডার্স এন্ডোর্স করবে, কিন্তু তিনি যেহেতু এসডিএল লোক, মানে সোশ্যাল ডেমোক্রেটস অফ ইউএস, সুতরাং তার যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে একটা ফ্র্যাকশন আসলে তাকে সমর্থন করে। সুতরাং তাকে যদি সত্যি সত্যি জয়ী হয়ে আসতে হয়, কারণ ডেমোক্রেটই তার ব্যাপারে অনেক বেশি গানশাই, যেটাকে বলে আর কি, যে তার যে এজেন্ডা, তার যে মানে আদর্শ, সেটার সাথে সমস্ত ডেমোক্রেটই এখনো মানে তার পিছনে এসে দাঁড়ায়নি। সুতরাং আমাদের জিনিসটা দেখার বিষয় রয়েছে যে তিনি কতটা সাকসেসফুল হবেন। তবে তিনি যদি সাকসেসফুল হন, তবে ডেফিনেটলি এটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বড় মেসেজ হবে। কারণ তিনি তারুণ্যের প্রতীক, তিনি নতুন চিন্তার প্রতীক, এবং তিনি অসাম্প্রদায়িকতার প্রতীক, যেটা আমাদের জন্য খুব জরুরি এই মুহূর্তে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দুজনের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানেই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।